রাফানের মা রুমে প্রবেশ করে বলে উঠল, কেমন আছো মুলতাহা? আমি থমথম খেয়ে কিছু একটা জবাব দিতে যাব, তখনই দেখলাম উনি আর চোখে রিং বাজতে থাকা ফোনটার দিকে তাকাচ্ছে। লক্ষ্য করলাম স্ক্রিনে অক্সিজেন দিয়ে সেভ করা রাফানের নাম্বারটা স্পষ্ট ভাসছে। এটা দেখে আমি ভয়ে বারবার ঢোক গিলতে লাগলাম। নাম্বারটাকে উনি একবার একটু খেয়াল করলেই আমি শেষ। অন্তত শিক্ষিত মা হয়ে ছেলের নাম্বার চিনতে ভুল করবেন না। মোবাইলটাকে ওনার চোখের আড়াল করতে আমি ভয়ে ভয়ে একটু একটু করে পেছাতে লাগলাম, আর সুযোগ খুঁজতে লাগলাম কি করে মোবাইলটাকে উপর করে দেওয়া যায় কিংবা সাইলেন্ট করা যায়। যখনই মোবাইল পর্যন্ত পৌঁছালাম তখনই রাফানের আন্টি মানে পাত্রের মা এগিয়ে এসে আমার মাথায় হাত রাখলেন। তারপর আমার গালে একটু আঙুল ছুঁয়ে বলল, সত্যি তুমি দেখতে ভারী মিষ্টি। পাশ থেকে আমার আম্মু বলে উঠলো, আর বলবেন না, আমার মেয়ে কি পরিমাণ যে কেয়ারলেস। দেখেন ওকে কতক্ষণ থেকে রেডি হতে বলছি, কিন্তু ও এখন মাত্র গোসল করে আসছে। আমার ফুপি আম্মুর সাথে তাল মিলিয়ে বলল, একদম ঠিক, আমার ভাই ভাবির আদর আদরে ও যা আহ্লাদিপনা করে, কি করে জানি সংসার সামলাবে কে জানে। কিন্তু এমনিতে কিন্তু আমার ভাবিজি সুন্দরী মাশাআল্লাহ। শুধু বিয়ের পরে দায়িত্ব শেখানোর ব্যাপারে শাশুড়ির কষ্ট করা লাগবে। সাথে সাথে পাত্রের মা জবাব দিলেন, এসব ব্যাপার না। আমি জোরপূর্বক হাসতে হাসতে ওদের অমনোযোগে বা হাতে ফোনটাকে কোনো রকম ছুলাম। তারপর না তাকিয়েই পাওয়ার বাটনে চাপ দিয়ে কেউ দেখার আগেই ফোনটা অফ করে দিলাম। রাফানের মা সাথে সাথে আমার দিকে অদ্ভুত দৃষ্টি নিয়ে তাকালো। ফোনটা আবার জায়গায় রেখে দেওয়ার সময় উনি খেয়াল করেছেন, আর তাই আমি ফোনটা রেখে দিতেই বলে উঠলেন, আরে মা রিসিভ করো, সমস্যা নেই, আমরা তো তোমার নিজেদেরই লোক, জরুরি কলও তো হতে পারে। আমি অভিনয় করা হাসিটা তখনও ঠোঁটো ধরে রাখলাম। রাফানের আন্টি খুব খেয়াল করে আমাকে দেখছে, অবশ্য দেখার জন্যই তো এসেছে, কিন্তু আমার ভালো লাগছে না, হাত পা কাঁপছে, শুধু অস্থির অস্থির লাগছে। ওরা কখন বের হবে আর আমি রাফানকে সবকিছু জানাবো, কিন্তু ওনাদের চেহারায় আমাকে ছাড়া বের হওয়ার কোনো ভঙ্গিমাই নেই। উল্টো পাত্রের মা মানে রাফানের আন্টি বলছে, চলো আমি তোমাকে সাজিয়ে দিচ্ছি, তোমাকে তো আমার আগে থেকেই পছন্দ, শুধু আমার ছেলের জন্য এখানে আসা, ও পছন্দ করলেই হয়ে গেল। এখন যত যাই হোক তোমাকে আমার বাড়ির বউ করবই করবো, কারণ আমার আদরের ছোট বোন তোমাকে পছন্দ করেছে। কথা ছিল ওর প্রথম মেয়ে হলে আমার ঘরেই যাবে, কিন্তু ওর মেয়ে তো মাত্র জন্মালো, ক্লাস 3-তে পড়ে, 9-10 পড়লেও না হয় কোনো রকম নিয়ে যেতাম, কিন্তু ততদিনে আমার ছেলের বিয়ের বয়স পেরিয়ে যাবে। এরপর বলে দিলাম ওর মেয়ে উপযুক্ত হয়নি তো কি হয়েছে, আমার ছেলের জন্য মেয়ে খুঁজে দিবে। তাই হলো, তোমাকে পেল মন মতো, আর আমাকে দেখালো, আর আমি আমার ভাবনা এখানে স্থির করলাম। রাফানের মায়ের দিকে প্রশ্নসূচক চোখে তাকালাম। উনি কি যেন ভেবে গলা খাকড়ে বললেন, আরে তুমি আমাদের বাসায় যাও না তো? আমি একদিন আপাকে বলেছিলাম তোমাকে দেখে যেতে, আমার রুম থেকে লুকিয়ে একটু দেখেছিল, তখন তোমার সামনাসামনি যায়নি, তুমি কি না কি ভাবো সেটা চিন্তা করে, সেই দেখাতেই আর আমার মুখের প্রশংসা শুনে তোমাকে ঢের পছন্দ করে বসেছে, বুঝছো? ওনার কথা শুনে আম্মু এবং ফুপি সহ সবাই হেসে উঠলো। আমাকেও দাঁত বের করে ওনাদের হাসির সাথে ভদ্রতা দেখাতে হাসতে হলো। এরপরেই আন্টি মানে রাফানের মা আমাকে ইশারা করে বলল, আপাকে অন্যদের মতো ভেবো না, উনি খুব স্মার্ট আর একদম ফ্রেন্ডলি, বসো, তোমাকে তার ছেলের পছন্দসই সাজিয়ে দিই। এটা শুনতেই আমার মেজাজ বিগড়ে গেল, যা প্রকাশ করতে পারলাম না। আমি জানি না কোন পাত্রের মা পাত্রকে দেখতে এসে নিজে সাজিয়ে দেয়, কিন্তু খেয়াল করি আম্মু আমাকে ওনাদের কাজে রেসপন্স করার নির্দেশ দিচ্ছে। আমি উপায় না পেয়ে যখনই বসতে যাব ঠিক তখনই রাফানের আন্টি বলে উঠলো, কিছু মনে করো না, আসলে আমার ছেলে রাহিলের শাড়ি পছন্দ না, তুমি বরং নর্মালি কোনো একটা জামা পরে নাও, যা ইচ্ছা, কালো রঙের হলে বেশি ভালো হয়, ওর আসলে কালো পছন্দ। আমার আম্মু উৎসুক দৃষ্টিতে আলমারির দিকে দেখিয়ে বলল, মুন, ওই যে তোর আব্বু নিহার বিয়েতে কিনে দিয়েছিল না, ওইটা পরে ফেল, তোকে ওটাতে বেশ ভালো লাগবে। ওদের সাথে সাথে এবার আমি আম্মুর অতিরিক্ত আগ্রহের উপরেও বিরক্ত হতে লাগলাম, তবুও কিছু করার ছিল না, তাই ধীরে ধীরে গিয়ে ওই জামাটা বের করে ওয়াশরুমে গেলাম। ওয়াশরুমে গিয়ে আমার খেয়াল হলো আসার সময় কৌশলে কাপড়ের মধ্যে লুকিয়ে আমার ফোনটা নিয়ে আসলে ভালো হতো, ফিসফিস করে হলেও তো রাফানের সাথে কথা বলতে পারতাম। সেই সময় আবার মাথায় আসলো আমি ওকে কোনো টেক্সট করিনি, কেন? শিট, আমি অন্তত ওকে সবকিছু খুলে বলে রাখতে পারতাম। এমন বোকামি আমার দ্বারা কি করে হলো? কিন্তু এর জন্য সব দোষ ও। রাফানের টেক্সট পড়া একদমই পছন্দ না, এতে নাকি অনেক সময় অপচয় হয়, তাই সে বলে দিয়েছে যে কথা মেসেজে আধা ঘন্টা লাগিয়ে বলবো সেটা যেন ফোন করে 5 মিনিটে বলে ফেলি, কিন্তু বিপদের সময় তো দরকার। আজকে এটা ভুলে যাওয়া উচিত হয়নি। এই তো চোর গেলে বুদ্ধি বাড়ে। ভেবেছিলাম আবার দরজা খুলে গিয়ে মোবাইলটা নিয়ে আসবো,
আর এই সময় রাফানকে কল দিলেই পাওয়া যাবে, কারণ ওর ঘুম ভেঙে গেছে, মানে ফোন এখন জেনারেল মোডে। কিন্তু এখন বের হয়ে সামনে থেকে ফোন আনলেই বা ওরা কি ভাববে? রাফানের মায়ের সামনে খারাপ হওয়াটাও আমার জীবন মরণের রিস্ক। উল্টাপাল্টা ধারণা হলেই বোনপুতো যেমন তেমন ছেলের জন্য তো একেবারেই মানবে না। নিরুপায় আমি উপায় না দেখে শাড়ি বদলে জামা পরলাম। শাড়ি পরার পরেও আমি বের হচ্ছিলাম না। আমার কেন যেন বের হতে ইচ্ছে করছিল না। দরজার সামনে চুপ করে দাঁড়িয়ে আছি। এর মধ্যে আম্মু কয়েকবার ডেকে বলেছে, কিরে তোর কতক্ষণ লাগবে, এখনো শেষ হয়নি? কিন্তু দরজা দাঁড়ানোর মিনিট কয়েক পরে শুনতে পেলাম রাফানের মা বলছে, আরে আপা, আমার রাফান ফোন দিচ্ছে। ওকে তো জানাতেই ভুলে গেছি যে আমি পাত্রী দেখতে বাসার বাইরে আসছি। টের পেলাম কথা বলার জন্য উনি রুম থেকে কিছুটা দূরে চলে যাচ্ছেন, কারণ ওনার গলার আওয়াজ ছোট হয়ে আসছে। আমি আর একটু দেরি না করে দরজা খুলে বের হয়ে গেলাম। বেরিয়ে দেখি আন্টি বারান্দার দিকে অগ্রসর হচ্ছে, আর আমার আম্মু ওনার দিকে হা করে তাকিয়ে আছে। আম্মু তো ইতিমধ্যে জানে এই রাফানের সাথেই আমার সম্পর্ক, তাই সবকিছুই আম্মুর কাছে অদ্ভুত লাগছে। আমিও পাত্রের মাকে একদম খেয়াল না করে দ্রুত বারান্দার দরজার সামনে চলে গেলাম। শুনলাম আন্টি বলছে আমরা এখনো খাইনি, পাত্রীকে তৈরি করতেছি। আচ্ছা তুই তাহলে ফ্রেশ হয়ে নে, পরে তোকে এই সম্বন্ধ নিয়ে আপডেট দেব। আমি হতভম্ব হয়ে গেলাম। উনি এটা কেন বলেনি যে ওর বোন রিক্তার ম্যামকে পাত্রী হিসেবে দেখতে এসেছে? তাহলেই তো রাফান বিষয়টা জানতে পারত। উনি ঘুরে দাঁড়ানোর আগেই আমি এখান থেকে সরে গেলাম। পাত্রের মা আমার দিকে তাকিয়ে বলল, কোনো সমস্যা? ওখানে দাঁড়িয়ে আছো কেন? এবার তো একদম ঠিক আছো, আর কিছু দরকার নেই। তবে চাইলে একটু কাজল আর লিপস্টিক দিতে পারো। এরপর আমাদের সাথেই চলো, একবারে রাদীপ দেখে নেবে। দরকার হলে তোমরা নিজেদের মধ্যে একটু কথা বলে নেবে। আমার বিশ্বাস তোমাকে অপছন্দ করার ছেলে রাদীপ নয়। আমি কাজল হাতে নিয়ে অসহায় চোখ করে সবার দিকে তাকিয়ে আছি। আমার চোখে পানি টলমল করছিল, তবুও কোনো রকম আটকিয়ে বললাম, আমি কাজল দিতে পারি না। চোখে পানি চলে আসে। বলতে বলতে গাল বেয়ে পানি গড়িয়ে পড়লো। কাজল দিলে আমার আসলে কিছুই হয় না, কিন্তু এমনিতেই এই মুহূর্তে আমার খুব কান্না পাচ্ছিল, তাই এইভাবেই একটু কান্নার সুযোগ খুঁজে নিলাম। আম্মু এবার আর হাসছে না, একটু বিষণ্ণ চেহারায় আমার দিকে এগিয়ে বলল, কিচ্ছু লাগবে না, এমনিই চল। সাদাসিধা অবস্থায় দেখাটাকে ভালো বলে মনে করি। রাফানের মা এটাতে সম্মতি দিলেও আমার ফুপু আর পাত্রের মা এটাতে একটু বিচলিত, তবুও কিছু বলল না। পাত্রের মা রাফানের মাকে লক্ষ্য করে বলল, চল এবার আমরা যাই, আর আপনারা আপনাদের মেয়েকে নিয়ে আসুন। এটা বলেই তারা বেরিয়ে গেল। আমি আবার আম্মুকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম। আম্মু মাথায় হাত রেখে শান্ত করার চেষ্টা করে বলল, কিচ্ছু হবে না, এই অবস্থায় পাত্র তোকে মোটেও পছন্দ করবে না। চল, দেখলেই বিয়ে হয়ে যায় না। এমনিতেই ওরা সবাই সন্দেহজনক চোখে দেখেছে, আর পাগলামি করিস না। আমি আম্মুর কথা শুনে ভরসা পেলাম। ধীরে ধীরে বের হলাম। ফুপু দৌড়ে গিয়ে আগে থেকে তৈরি করে রাখা শরবত সাথে হালকা নাস্তা সামগ্রী এনে আমার হাতে দিয়ে বলল, আয়, তাড়াতাড়ি আয়। আমি মাথা নিচু করে গিয়ে বসলাম। রাফানের মা উঠে এসে আমার মাথা তোলার চেষ্টা করলো আর বলল, রাদীপ মাশাল্লাহ বলল। কিন্তু একই, আমাকে দেখার সাথে সাথে আমার সামনে বসে থাকা পাত্র উঠে দাঁড়িয়ে গেছে। আমি এতে অবাক হয়ে কিছু ভাবার আগেই সে জোর গলায় বলে উঠল, ছি আন্টি, এসব কি? আমি আমার ছোট ভাইয়ের প্রেমিকাকে কি করে বিয়ে করব? এই কথা শুনে উপস্থিত সবাই পুরো স্তব্ধ হয়ে গেল, আর সাথে সাথে রাফানের মা ছিটকে নিজের হাত আমার থেকে সরিয়ে নিল। পরবর্তী পর্ব শুনতে চাইলে বেশি বেশি কমেন্টে জানান এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথেই যুক্ত থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।